নমস্কার, আমি সৌম্য বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে হাজির হয়েছি খোলা মনে, এবং যাকে নিয়ে হাজির হয়েছি প্রতিটি পুরুষ আমিও এক্সক্লুসিভ মনে করি তাকে। এসো সর্বরিদি, এসো। সর্বরী দত্ত, তুমি তো পুরুষদের এক্সক্লুসিভ হয়ে রয়েছো, প্রায় 1.5 দশক হতে চললো তোমার এই ডিজাইনিং। হ্যাঁ, শুধুমাত্র 91 এবং শুধুমাত্র পুরুষদের জন্য। মানে সর্বরী দত্ত কেবল পুরুষদের জন্য, অনলি ফর দ্য মেন। হ্যাঁ, তাদের চেহারার জন্য বলতে পারো, পুরুষের চেহারার জন্য। এটা কিন্তু একটা খুব ইউনিক। আমি জানি যে তুমি নিশ্চয়ই বহুবার বহু জায়গাতে এই প্রশ্নের সম্মুখীন হয়েছো, কিন্তু তা সত্ত্বেও এই যে শুধুমাত্র পুরুষদের সাজানোর যে গুরু দায়িত্বটা তুমি নিয়ে ফেলেছো প্রত্যেকের কাছ থেকে, এবং কাউকে সেই দায়িত্বটা দিতে চাইছো না, এবং নিজেকেও ডাইলুট করনি, এই চিন্তাটা কি খুব ভেবে চিনতে? একদম না, এটা মানে আমি অনেকবার বলেছি, ব্যাপারটা খুব পুনরাবৃত্তি হবে। ভাবনা চিন্তাটার কথা, ভাবনা চিন্তাটা এটা আমি তো প্ল্যান করে কিছু করিনি। একটা করলাম এক্সিবিশন, প্রথম এক্সিবিশনে প্রেস জানতো না, তাকে ডাকার মতো গুরুত্ব দিই। সেই 91 সালে এটা ঘরোয়া হলো, তো সেটা খুব সফল হলো। সফল ইন দ্য সেন্স যে বিক্রি টিক্রি হয়ে গেল। তখন দ্বিতীয়টা করলাম, তখন কি বলবো, প্রেসকে ডাকলাম। তবে আমি বলবো যে প্রেসের কাছে আমি খুব কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় যে কখনোই তুমি শুরুইটা এইভাবে এরকমভাবে ভেবে করনি যে আমি জীবনে শুধু পুরুষদের জন্যই ডিজাইন করব। না, কিন্তু তুমি পুরুষদের জন্য করলে, তারপরে যখন দেখলে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, মানুষ নিল, তখন আবার করলে এই করতে করতে তুমি আর বেরোতে পারলে না। হ্যাঁ, এবং এটা বলবো যে তাদের জন্য করতে আমার ভালো লাগে। এমন নয় যে আমি মেয়েদের জন্য করতে পারবো না বা করলে খুব খারাপ করবো, তা নয়। আমি বাচ্চাদের জন্য কি হাউস হোল্ড লিনেন, আমি মনে করি যে আমি একজন টোটাল ডিজাইনার। আমি ফার্নিচারও ডিজাইন করতে পারি, আমি পটারিও ডিজাইন করতে পারি, আমি জুতো কি ছাতা কি খেলনা কি বাচ্চাদের জামা কাপড়, মহিলাদের শাড়ি, সবই আমি করতে পারি। ইনফ্যাক্ট আমি একটা সময় খুব নাম করা ছিল একটা টেক্সটাইল প্রিন্টিং শপ এবং ডিজাইনার শাড়ি, এটা হচ্ছে 70s আলো দত্ত প্রিন্টেড শাড়ি। সেই শাড়ির প্রায় 80-90% ডিজাইনই আমি করতাম। হ্যাঁ, ফলে তখন মানে এই ডিজাইনার প্রিন্টিংয়ের জগতে একটা আলোড়ন হয়েছিল এবং একটা বিপ্লব ঘটে গিয়েছিল। আমার দেখা তো তখন থেকে সেই 202 রাসবিহারী এভিনিউ। হ্যাঁ, এটা অবশ্য হ্যাঁ, তখন কিন্তু আমার নামটা কেউ জানেনি। আমি তার নেপথ্যে কাজ করেছি, অনেক ডিজাইন করেছি, ব্লগ ডিজাইন করেছি, শাড়ির অ্যারেঞ্জমেন্টস করেছি। শাড়িগুলো খুব নাম হয়েছিল, সারা ভারতবর্ষে খুব নাম ছিল আলো দত্ত প্রিন্টেড শাড়ি। ব্র্যান্ডটা খুব সবাই জানতো, অনেকের কাছে আছেও সেসব শাড়ি। এই আর কি, ফলে আমি ডিজাইনিং করাটা আমার একটা আনন্দ, একটা প্যাশন। না, কিন্তু এই আনন্দের তো একটা ইতিহাস আছে। তার কারণ তুমি অত্যন্ত গুণী মহিলা, তুমি দর্শনের ছাত্রী, প্রেসিডেন্সি কলেজের। তুমি তুমি নাচ শিখেছো, নাচ করেছো, এবং সমস্ত ধরনের নাচ। হ্যাঁ, তুমি তোমার জীবনটাকে নানানভাবে এগিয়ে নিয়ে যেতে পারতে তুমি যদি চাইতে। তুমি ডিজাইনার হয়ে গেছো, তুমি সর্বরী দত্ত হিসেবে আজকে যে প্রতিষ্ঠা পেয়েছো, এই প্রতিষ্ঠা তুমি অন্যদিকেও পেতে পারতে, তোমার ভেতরে সেই গুণ ছিল। আজকের দিন হলে হয়তো নাচটা হতো, কারণ আমি নাচ আমার আমি তখন প্যাশন ছিল তোমার ছোটবেলা থেকে। সবাই জানতো যে আমি নাচি, এবং আমাকে যারা শিখাতেন, আমি যদি না যেতাম বাড়ি চলে আসতেন। সেসবগুলো ছেড়ে তুমি ডিজাইনিং এ চলে এলে, যদিও তুমি আঁকতে খুব ভালো। হ্যাঁ, আমার আকস্মিক মানে আশাটা তো আমি খুব যে পরিকল্পনা করে এসেছি। হ্যাঁ, বরঞ্চ সেটা তোমাকে অনেকটা হয়তো নিজের কেরিয়ারটাকে তৈরি করার জন্য বাধ্য করেছে। আমি তো বারবার বলি যে আমি আমার পেশাটাকে বাছিনি, বলা যেতে পারে পেশাই আমাকে বেছে নিয়েছে। হ্যাঁ, এটা নতুন পেশা হলো তো, যে মেন্সওয়্যার ডিজাইনার। এটা তখন কেউ করেনি, বলতে গেলে আজও কেউ করে না। কিন্তু এই ডিজাইনিংটাকে পেশা হিসেবে নেওয়ার পেছনে একটা তো গল্প আছে, তোমার মুখ থেকে সেই গল্পটা শুনি। গল্প কিছু আছে জানি না, তবে হ্যাঁ কিছু তথ্য আছে, কিছু ইতিহাস আছে, সেটা আছে, একটা তাগিদও আছে। তাও আছে, বলো। তাগিদ মানে আমি তো যেটা বললাম, যেটা পুরোটা একটা হচ্ছে আকস্মিক একটা ঘটনা চক্রে হয়েছে, যে খুব যে আমি ডিজাইনার হব। ঘটনা চক্রে মানে আমি একসময় চাকরি খুঁজছি, ভাবছি পড়াতে আমি খুব ভালোবাসি, কিন্তু কলেজে চাকরি পাওয়া তখন সম্ভব ছিল না, কারণ আমি ছিলাম হাউসওয়াইফ, একেবারেই বাড়ির মধ্যে আবদ্ধ, অনেক দায়িত্ব ছিল, বড় পরিবার। ফলে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, কোনো অভিজ্ঞতা নেই। ফলে তখন আমি স্কুলে চাকরি খুঁজছি, কি এটা সেটা ভাবছি। তখন আমার স্ট্রাগল করছিলে। হ্যাঁ,
স্ট্রাগল মানে সাংসারিক জীবন, কারণে। হ্যাঁ। স্ট্রাগল মানে হ্যাঁ বলতে পারো যে অনেক দায় দায়িত্ব ছিল, কিন্তু যেটা স্বাধীনতা মানে আর্থিক স্বাধীনতাটাই তো মূল ব্যাপার, সেটা তো ছিল না। তোমার দাম্পত্য জীবনেও কিছু চিট ধরেছিল সেই সময়। হ্যাঁ তা ছিল, মানে তখন তো কি বলবো, মেল শভিনিজম ব্যাপারটা খুব স্বাভাবিক ব্যাপার। স্ত্রীর সঙ্গে নিজের ইচ্ছে, স্ত্রীর ওপর নিজের ইচ্ছে আরোপ করা বা তাকে সেভাবে চালিত করা, সেটা খুব স্বাভাবিক ছিল, সব সংসারেই হতো। না, সব সংসারই হতো না, কিছু কিছু সংসারে হতো। আমাকে অনেক আমি চাকরি করি বা আমি কোথাও আলাদা অফিসে যাই কি উপার্জন ক্ষম হই, সেটা উনি চাইতেন না। তো ফলে সেটা কিছু তুই কখনো বোঝাতে চাওনি? না, আমি খুব ভয় পেতাম। তুই বরাবরই ভয় পেয়ে এসছো। মোটামুটি। তোমরা বন্ধু হতে পারোনি, স্বামী স্ত্রী হয়েছিল কিন্তু একটা দূরত্ব রেখে। না, এটা মানে ও হয়তো ওর মতো করে আমাকে ভালোবেসেছে বা গুরুত্ব দিয়েছে, কিন্তু সেটা খেয়াল খুশির মতো, অনেকটা পুতুল খেলার মতো, মানে কখনো আদর কখনো অনাদর, এরকম আর কি, তারই উইমের ওপর। কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর বয়সে তো ডিফারেন্স এমন কিছু বেশি ছিল না না। না, খুব মানানসই। তোমরা যথেষ্টই কন্টেম্পোরারি। তাছাড়া ও খুব গুণী, আমি কিন্তু ঠিক নিন্দা করতে চাই না, খুব পণ্ডিত লোক, খুব বিদ্বান, অনেক গুণ আছে, কিন্তু কম্প্যাটিবিলিটি নাই হতে পারে। কিন্তু সেইখান থেকে তুমি যে এই যে গা ঝাড়া দিয়ে উঠে পড়লে, এটা কিন্তু আজকের দিনের বা যে কোনো সময়ের যে কোনো নারী বা সমাজের যে কোনো মহিলা যিনি নিজে কিছু করতে চাইছেন তার কাছে কিন্তু একটা কিন্তু ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। কিছুকে বাধা মনে করা উচিত না, মানে এটা। আর এখন আমার মনে হয় পরিস্থিতিও পাল্টেছে, পুরুষরাও এখন অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এরাকে জানে, তারাও জানে যে এই জিনিসগুলো যদি জানাজানি হয়েছে সবকিছু ঠিক আছে, কিন্তু হয়তো কে জানে ভাগ্যিস ওই রকম একটা অবস্থার ভেতর দিয়ে তুমি চলেছিলে, সেই জন্য আজকের বাঙালি, আজকের পুরুষ, ভারতীয় পুরুষ, তারা শর্বরী দত্তকে পেয়েছে। তুমি যখন থেকে কাজ শুরু করেছো, তোমার ভেতরে একটা জেদ ছিল, একটা তাগিদ ছিল নিজেকে প্রতিষ্ঠা করার, নিজেকে দাঁড়াবার। না, ওসব কিচ্ছু ছিল না। আমি ভীষণ বাঁধো সব ব্যাপারে, আজ সবসময় আমার সংকোচ, সবসময় এক পা পিছিয়ে থাকি, সবসময় মনে হয় দূর, এটা হবে না, এটা বোধহয় তেমন ভালো হচ্ছে না। হ্যাঁ, এটা কি তোমার কনফিডেন্সের অভাব? খুব থাকে ভীষণভাবে, আমার নেচারটাই ওরকম। আর আমি যখন প্রথমও করলাম, যখন কুশ, তুমি জানো, তোমার সঙ্গে পড়েছে কুশ যাদবপুরে, আমার ছোট ভাই কুশ, খুব উৎসাহ দিত। আমার যা রীতা, ও আমার খুব মানে গুণমুগ্ধ ছিল। ওরা খুব চেয়েছিল আমি এক্সিবিশনটা করি, এবং ওদেরই পীড়াপিড়িতে আমি কিন্তু করি। আমার নিজে যে আমি খুব ভালো হচ্ছে, খুব বিক্রি হবে, এরকম কোনো মানে খুব লজ্জিত সংকুচিতই হয়েছিল। অনেকটা ওরা তোমাকে ঠেলে নামিয়ে দিল। অ্যাবসলিউটলি। যদি কোনো দায় দায়িত্ব, কৃতিত্ব সব ওদের, মানে আমার চারপাশের মানুষগুলো খুব উৎসাহ দিয়েছে যে না, খুব ভালো হচ্ছে, তোমার ডিজাইনগুলো অন্যরকম, লেটস ডু ইট, এরকম আর কি। ওরাই তো হলটল ভাড়া করলো, তখন বিশেষ পয়সা করিও নেই। কনক্লেভ গ্যালারি বলে একটা গ্যালারি ছিল, খুব সুন্দর গ্যালারিটা, ছোট্ট গ্যালারি। সেখানে তখন আমার মনে আছে ২৫০০ টাকা বোধহয় ভাড়া, ৩ দিন হলো। এবং কিন্তু এটা বলবো যে তখন শুধু পুরুষের কালেকশন দেখিয়েছি। এবং আরেকটা দাবি করব, সেটা হচ্ছে ধুতি, এমব্রয়ডারি ধুতি এবং রঙিন ধুতি। এই ধুতি তুমি মানে আমাদের পুরাণের, আমাদের ধর্মীয় চরিত্রগুলো যদি বাদ দেওয়া যায়, তাহলে তান্ত্রিকরা রক্তাম্বর পরে, সন্ন্যাসীরা গেরুয়া পরে, মানে পুরুষের রঙিন। এবং তুমি যে কোনো মন্দিরে যাবে, দেখবে পুরোহিতরা সব, পুরীর মন্দিরে গেলে দেখা যায় বেগুনি রঙের ধুতি, শাহরুখ খানও পড়ছে, হ্যাঁ, লাল নীল হলুদ সবুজ নানান ধরনের কালো। এবং এইটা যখন আমি করেছি, সত্যি লোকেরা গ্রহণ করতে পারেনি, বলছে এটা কি মেলি, এটা শাড়ির মতো, এই যেটা মনে হয়েছে। এবং তখন বিক্রিও হয়নি, কিন্তু এমব্রয়ডারি ধুতিগুলো বিক্রি হচ্ছে। এবং আমার মনে আছে কিনেছিলেন এসকে রায়ের মেয়ে, এসে অনেক ২-৩টে ধুতি কিনলো, নতুন লাগলো, ধুতির মধ্যে এমব্রয়ডারি। কিন্তু সেগুলো যেমন গঙ্গা জল অফ হোয়াইট রং হয়, কিন্তু রঙিন ধুতি কেউ স্পর্শ করেনি। কিন্তু পরে ওটাই সেটা ফ্যাশন স্টেটমেন্ট হলো। এবং সেটা বলবো যে ওই যে পুরুষের রুচিটাকে প্রভাবিত করা, আমি বারবার বলেছি, আবারও বলছি যে ডিজাইনারের কাজ নয় শুধু ব্যবসা করা, ডিজাইনারের কাজ নয় শুধু সুন্দর সুন্দর বানিয়ে বিক্রি করা, সেটা তো নিশ্চয়ই করবে, তার তো অস্তিত্বের সংকট, বিক্রি তো করতেই হবে। কিন্তু ডিজাইনারের কাজ কিন্তু রুচিটাকে তৈরি করা, রুচিটাকে প্রভাবিত করা, এবং কাকে কিরকম মানাবে সেই অনুযায়ী। তুমি তো বোধহয় একটা ডিজাইন একটাই করো, দুটো তো করো না। তুমি ধরে নিতে পারো যে গত ১৩ বছরে যদি আমি
13,000 ডিজাইন করে থাকি, 13,000 রকম। হ্যাঁ, তবে হ্যাঁ অনেক সময় অনুরুদ্ধ হই, একই ডিজাইন লোকে বলে না এটাই চাই আমি অন্য রঙে, কি এটাই আমি চাই আমার সাইজে, তখন আমাকে নিজেরটা নিজে কপি করতে হয়। এমন একটা বিষয় এখন হয়ে গেছে, আমি তো দেখেছি আমরা যখন ছোট পাঞ্জাবি মানে কুর্তা যেটা কি বলি আমরা, সেটা যখন পরছি তখন দু ধরনের থাকতো, একটা হচ্ছে আদ্দির, একটা হচ্ছে কেমব্রিকের, আর লখনৌ চিকন সামনেটা হাতে কাজ করা। এবং বিয়ে অনুষ্ঠানে এখানে কলকাতাতে দু একটা দোকান সেটা খুব নাম করা ছিল, তারা হাতে না মেশিন ওয়ার্ক ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো এগুলোই প্রায় দেখা যায় না। এটা তো খুব ভালো। আমি এটা বলতে চাইছি যে একটা ট্রেন্ড সেট হয়েছে। ধরো সব পাঞ্জাবিগুলো যে খুব এস্থেটিক্যালি ভালো তা নয়, অনেকগুলো বেশ খারাপই আমার চোখে, কিন্তু আমার সেটা বলা উচিত নয়। তো গড়িহাটে কি এখানে সেখানে যেসব পাঞ্জাবি পাওয়া যায় সেগুলো হয়তো খুব রুচিসম্মত নয় সব সময়, কিন্তু এটা তো ভালো যে একটা ট্রেন্ড সেট হয়েছে। যারা 500 টাকা কি 1000 টাকার পাঞ্জাবি পরতে চান তারা পাচ্ছে। আজকে আমার কি বলবো, যদি ইলেকট্রিশিয়ান এসে কিছু সারায়, সে কাজ করা পাঞ্জাবি পরে যখন আসে তখন আমি তার মধ্যে কিন্তু নিজেকে দেখি। অ্যাওয়ারনেসটা তুমি করে দিয়েছো, রুচিটাকে তৈরি করা, যে ওরকম মাইন্ডসেট কিছু না। রঙিন ধুতির ব্যাপারেও তাই, রঙিন প্যান্ট যদি পরতে পারে, এরকম নেভি ব্লু কি চারকোল কি কি বলবো মেরুন কি চকোলেট প্যান্ট যদি ব্ল্যাক ধুতি পরতে পারবে না। ওই কোন রকম কোন ওই যে গতানুগতিকতাটাকে বের করে দিয়েছে, ইনহিবিশন তুমি বেরিয়ে এখন যেটা তুমি করছো ইদানিং, সেটা হচ্ছে পুরুষদের গয়না পরাচ্ছ। করছি না, আমাকে ওগুলো অ্যাসাইন্ড কাজ। আমি যেহেতু করছিলাম জেনে, আমাকে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ওরা শো করতে চাইলো, তখন করলাম। আর তার পরবর্তীকালে তুমি ছেলেদের দুল পরাচ্ছ, তখন ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জন্য করেছিলাম, খুব ভালো হয়েছিল। এবং তখন মানে সব নাম করা মডেল, এখন আর মডেল নেই, জন আব্রাহাম কি সমস্ত সবাই ওরা সব পার্টিসিপেট করেছিল, দিনো মরিও সব কলকাতায় হয়েছিল ওটা। এবং ওটা করার ফলে লোকেদের এত নতুন লেগেছিল। আমার মনে আছে শোভাদা লন্ডনের একটা কাগজে বিস্তৃত লিখেছিল যে ওর কাছে ভীষণ ফ্যাসিনেটিং লেগেছে, সবাই এসেও ছিল। এবং খুব প্রশংসা, নিন্দা, কন্ট্রোভার্সি সবই হয়েছিল। আর একটা হয়েছিল যে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, কিংফিশার ফ্যাশন অস্কার বলে ব্যাঙ্গালোরে। সেখানে 5 জন বড় ডিজাইনার, রোহিত বাল, সুদীপ ভার্মা টার্মা ইত্যাদির সঙ্গে আমাকেও রাখা হয়েছিল। সেখানে আমাকে অ্যাক্সেসরি ডিজাইনার অফ দ্য ইয়ার দেওয়া হলো। ফ্যাশন অস্কার ওদের খুব সম্মানের এবং শো ছিল, সেখানেও সব বড় মডেলরা পার্টিসিপেট করেছিল। ফলে ধীরে ধীরে জিনিসটা, এবং এটার গয়নার ব্যাপারে বলি, আমি যে গয়না করে যাচ্ছি তা না, আমি যে গয়না করলাম, তারপরে কি বলে ডায়মন্ড প্ল্যাটিনামেও করেছি বম্বের বড় বড় জুয়েলারদের জন্যে। এতে কি হয়েছে, একটা ট্রেন্ড সেট হয়েছে। তখন যেমন ছেলেদের গয়নার খুব অবহেলা, কোনো ওইটার পিছনে কোনো ডিজাইনার্স ব্যাপার ছিল না, তো এখন যে কোনো বড় জুয়েলারদের দোকানে গেলে দেখা যাবে যে পুরুষের যে আংটি, পুরুষের যে বোতাম, পুরুষের যে চেন কি রিসলেট, তার মধ্যে একটা মনোযোগ হয়েছে। অর্থাৎ আমি যে সবাইকে গয়না পরতে বলছি তা নয়, আমি অপশন ক্রিয়েট করছি, যারা পড়তে চাইবে তারা যাতে একটা ডিজাইনার জিনিস। তোমার জন্য ছেলেরা আজকাল বেশি সাজছে এখন। অদ্ভুত আমি দেখেছি অধিকাংশ, মানে আগে একটা সময় পুরুষরা কানে দুল পরলে আমরা একটু অবাক হয়ে তাকাতাম, এখন আকছাট দেখা যাচ্ছে কানে দুল। না, এটা আরেকটা কারণ হচ্ছে যে আমরা রুটসের দিকে কিছুটা ফিরছি। আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো, তার যে সৌন্দর্য তত দূরে নয়। হায়দ্রাবাদের নিজাম কি মোগল আরও পরে, ইন্ডিয়ান যে কোনো পেন্টিং বা কিছু দেখা গেলে দেখা যাবে ইন্ডিয়ান পোশাকের সঙ্গে রয়্যাল যে ড্রেসগুলো ছিল, সেই ড্রেসগুলো দেখলে দেখা যাবে যে কোনো মিউজিয়ামে গেলে বা পেন্টিং এতে গেলে মিনিয়েচার, যে তার মধ্যে একটা রানা প্রতাপের যে পার্লের একটা গলায় পরা, কি কানে একটা ট্রাইবালরাও পরে, তার মধ্যে মেয়েলিপনা কিছু নেই। আজকে সাঁওতালরা একটা ধুকধুকি পরলো, কি একটা লকেট পরলো, কি এখানে তাগা বাঁধলো, কি উল্কি, সেটাও তো এক ধরনের অর্নামেন্টেশন। সেই সাহসটা তুমি এনে দিয়েছো। আসলে সাহস কিছু না, ছেলেদের একটা অবদমিত ইচ্ছে ছিল তোমাদের মতো লোকেদের খুব সাজার। আমি শুধু সেই কুণ্ঠা, যাকে বলে ইনহিবিশন, সেই শেলটা ভেঙে দিয়েছো, ভেঙে দিয়ে একটু হাওয়াও করে দিয়েছো। একদম। এই যে তুমি
এখন প্রতিষ্ঠা পেয়েছো নিজেকে, এত সেলিব্রিটি তোমার পোশাক কিনছে, কম নয় তো? হ্যাঁ, তা বলতে পারো। ধরো আজিম প্রেমজি, কি লিন্ডার পেজ, কি সুনীল গাভাস্কার, কি বিবেক ওবেরয়, এরকম নামগুলো মানে শুনলে যারাই কাউকে হয় নিজেরা পড়ছেন বা নয়, কাউকে কাউকে দেবে দিচ্ছেন, বলে কিনছে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে সর্বরী দত্তটা একটা ব্র্যান্ড দিচ্ছে, একটা ভারতীয় একটা ব্র্যান্ড হিসেবে বিদেশিও কাউকে যদি উপহার দিতে হয় সেটা দিচ্ছে। তো এটা তো একটা একটা নিজেকে তুমি খুব কন্টেন্ট বলে মনে করছো এখন এই জীবনে এসে? হ্যাঁ, কিছুটা তো একটা ফুলফিলমেন্ট, সেন্স অফ ফুলফিলমেন্ট নিশ্চয়ই হয়। এই জীবনটা তাহলে তোমার কেমন লাগে? তুমি পেন্টার হতে পারতে, অভিনেত্রী হতে পারতে, তুমি ডিজাইনার হয়েছে, তুমি তো গায়িকাও হতে পারতে। সব ললাটির লিখন। তুমি সন্তুষ্ট, একটা পরিতৃপ্ত হয়ে গেছো মোটামুটি ভাবে, তুমি নাম পেয়েছো, অর্থ পেয়েছো, যশ পেয়েছো, তোমার হ্যাঁ, আর মানে কিছু পরীক্ষা করতে ইচ্ছে অন্য করে কেউ না? হলে হয়তো অত সহজে তৃপ্ত হতো না, কিন্তু আমার তোমার তৃপ্ত চাহিদাটা- হওয়াটাই সব, আমার তোমার স্বভাব। চাহিদাটা অল্পেই কমতি তৃপ্ত বলেছো। হয়ে যাই। অন্য লোকের হয়তো আরো একটা ব্যাপার থাকতো, বা আমার ক্ষেত্রে হয়তো লোকে আরো অনেক ছুটে বেড়াতো, আরো অনেক নাম, আরো অনেক টাকা করতে পারতো, আমি হয়তো অতটা করতেও পারিনি। কিন্তু যা আমি পেয়েছো অল্পেই তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আমার সন্তুষ্টিটা খুব সহজে তোমার এসে যায়। এখন এই জীবনে এসে তোমার নতুন কিছু আর পরীক্ষা নিরীক্ষা করতে ইচ্ছে করে না? হ্যাঁ, তোমার যে আমি- কাজটা করে তুমি বিখ্যাত হয়েছো তার বাইরে? না, আমি তো অনেক রকম, আমার কথা হচ্ছে যে আমি যদি ইন্সপায়ার্ড হই তাহলে আমি করতে পারি, কিন্তু আমি করব বলে করব না। এটা আমার করলে খুব লাভ হবে, কি নাম হবে, কি এটা কাভারেজ পাবো, কি এটা টাকা হবে, ওইভাবে আমি কাজ করতে পারি না। আমার সত্যি ইন্সপিরেশন না হলে, একটা স্টিমুলাস না হলে আমি কাজ করতে পারি না। হতেই পারি, যেমন আমি জুয়েলারিটা করেছিলাম, সেটা আমার তখন মনে হয়েছিল যে বসন আর ভূষণ তো খুব সম্পৃক্ত দুটো জিনিস। পোশাকের পরেই হচ্ছে তার অ্যাক্সেসরিজের ব্যাপার, সেই জন্য করেছিলাম। তখন আমার করতে ভালো লেগেছিল বলে। এখন তো ডিজাইনিং এর যুগ এসছে, এখন তো ছেলেরা মেয়েরা তারা তো যাচ্ছে ফ্যাশন ডিজাইনিং এটা করতে। কিন্তু একটা কঠিন সময় ডিজাইনিং এ জানবে। তাদের career হ্যাঁ, গড়ার জন্য তো অনেক তুমি একটা- বেশি এখন কম্পিটিশন, এবং লোকে যারা কিনছে, ক্রেতারাও এখন অনেক সচেতন। তারা কিন্তু যখন তোমার সময় কাজটা অনেক সহজ ছিল। আমার সময় কাজটা কঠিন ছিল, এই জন্য আমি জিনিসটাই নতুন করেছি। বিক্রি হবে কিনা তাই জানতাম না, সেই অর্থে কঠিন ছিল। কিন্তু এমনি ডিজাইনিং ইন জেনারেল, যারা ফ্যাশন ডিজাইনিং পাস করে আসছেন, তাদের জন্য ব্যাপারটা কঠিন হয়ে গেছে, কারণ প্রত্যেক বছর হাজার হাজার ছেলে মেয়ে বেরোচ্ছে। Competition অনেক হ্যাঁ, tough, অনেক আর tough সবার তো competition। ক্রিয়েটিভিটি নেই, কিন্তু তারা মনে করছে, বা তাদের পরিবার মনে করছে ফ্যাশন ডিজাইনিং মানেই হচ্ছে ওই ফিল্মে বোম্বেতে হিরো হবে বলে বোম্বে চলে যেত না, সে বা বাড়ি থেকে টাকা নিয়ে কি মার চেন বিক্রি করে, সেরকম আর কি, যে ওর মানেই হচ্ছে যে যশ আর টাকা, তাহলে খুব fashion সহজ হ্যাঁ মনে করে। কিন্তু আমার মনে হয় যে ফ্যাশন ডিজাইনিং আর কোনো পেশার মতোই, মানে কি বলবো, আর একটা ভালো ঘাম একটা ঝরানো, অতটাই পেশা। রিস্ক আছে, অতটাই ঝুঁকি আছে, অতটাই অনিশ্চয়তা আছে, পরিশ্রম আছে। মানে সিরিয়াস, এটা একটা সিরিয়াস প্রফেশন। এটা কিন্তু একটা, আমি খুব ক্রিয়েটিভ বলে ঠিকই। ঝাঁপিয়ে পড়লাম। তুমি এটা ঠিকই বলেছো, আজকালকার দিনে প্রতিযোগিতা এত বেশি হয়ে গেছে এবং এত ক্ষুরধার প্রতিযোগিতা, কেউ কাউকে কিন্তু একটা দুটোর বেশি আর তাই সুযোগ শুধু দেয় না, না। তুমি জিনিসগুলো দেখলে বুঝবে একটা থেকে একটা খুব একটা আলাদা নয়। আলাদা নয়। সে একই জিনিস বাজারেও যা পাওয়া যাচ্ছে, কারণ বাজারে যারা যে ব্র্যান্ডেড জিনিসগুলো, সেগুলোতে তো সব কাজ করছে সব নিফটেড বা মানে ফ্যাশন ডিজাইনিং পাস করা ছেলে মেয়েরা। ফলে যারা নিজেরা ব্যবসা করছে, যা বাজারে পাওয়া যাচ্ছে একই জিনিস প্রায়। তুমি ফলে ক্রেতারাও সচেতন যে তারা যে কিনছে, তারা রিয়েল ডিজাইনার একটা পাচ্ছে কিনা। আমার একটা জিনিস মনে আছে, বোধহয় অনেকদিন আগে তুমি বলেছিলে তোমার ইচ্ছে ছিল জ্যোতি বসুকে সাজানো। জ্যোতি বসুর জন্য একটা চাদর করলাম, সেটা সুভাষ চক্রবর্তী উনি উপহার দিলেন জ্যোতি বসুকে, তো ওটা করে দিয়েছি আমি। একটা অত্যন্ত মিথ আজকে ভেঙে দিই, কি? যে সর্বরী দত্ত শুধুমাত্র পুরুষদের জন্যই পোশাক করেন, এটা অনেকটা সত্যি, কিন্তু একটু মিথ্যেও আছে। যেমন সর্বরী দত্ত মেয়েদের জন্য পোশাক পরেন। কখনো না, নিজের জন্য, নিজের ডিজাইন তুমি নিজে করো। একদম না। ডিজাইনার সর্বরী দত্ত, মানে ডিজাইনার সর্বরী দত্ত, সর্বরী দত্তের জন্য কোনো সময় নেই। এখন দর্জিকে একটু ছাঁটকাট বলে দিলাম, সেটা তো ডিজাইন। এটাই হচ্ছে কিন্তু ওনার